আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, বিভিন্ন দিকে আমরা ছুটে চলেছি। আমাদের ছুটে চলাটা যেন লাগামহীন ছুটে চলা। আমরা ছুটে চলেছি সাকসেসের দিকে, আমরা ছুটে চলেছি হ্যাপিনেসের খোঁজে। সো সাকসেস এবং হ্যাপিনেস এই দুটি জিনিস খোঁজার জন্য আমরা প্রতিনিয়ত যে রেস করে বেড়াচ্ছি, সেই রেসে আমাদের যে চরম একটা অবস্থা তৈরি হচ্ছে, কখনো কখনো আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলছি। শুধু নিজেদেরকে হারিয়ে ফেলা না, বরং আমাদের এই ছুটে চলার ভিতরে আমরা কখনো কখনো আমাদের প্রিয়জনকে আমাদেরকে শেষ করে দিচ্ছি এবং আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলছি, যেটাকে আমরা বলছি যে খুবই ডেঞ্জারাস সিচুয়েশন আমাদের সামনে আসছে। সো ঠিক তেমনই একটি স্ট্যাটিস্টিক্স, একটি পরিসংখ্যান আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের নিশ্চয় মনে আছে 2020 সালে একেবারেই সেই মার্চ কিংবা ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমাদের দেশে করোনা আসলো, কোভিড-19 আসলো। সো সেই মার্চ 2020 থেকে শুরু করে ফেব্রুয়ারি 2021, অর্থাৎ 2020 সালের মার্চ মাস থেকে শুরু করে 2021 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা যদি দেখি বাংলাদেশের সিনারিও, সেই জায়গাতে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটি হচ্ছে তখনকার এই করোনাতে মৃত্যুবরণ করেছিল, যেটি স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে এসেছিল বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সেটি হচ্ছে সেই সময়ের ভিতরে করোনাতে মারা গিয়েছিল প্রায় 8,462 জন। 8,462 জন, তার মানে হচ্ছে প্রায় 8,500 মানুষ করোনার জন্য এফেক্টেড হয়েছিল এবং আলটিমেটলি তারা মারা গিয়েছিল। বাট অ্যাট দ্য সেম টাইম, ঠিক একই সময়ে আমরা দেখি যে সেই সময়ে এই 2020 সালের মার্চ মাস থেকে শুরু করে 2021 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেই সময়ে বাংলাদেশে সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করেছে প্রায় 14,436 জন, অর্থাৎ প্রায় 14,500 পিপল। 14,500 প্রাণ গিয়েছে শুধুমাত্র সুইসাইডে, শুধুমাত্র আত্মহননে কিংবা আত্মহত্যার মাধ্যমে। তাহলে এই যে একটা স্ট্যাটিস্টিক্স, এই যে একটা পরিসংখ্যান আমাদেরকে কিন্তু ভাবায়, আমাদেরকে কিন্তু নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ছিল? আসলে করোনা কি গুরুত্বপূর্ণ ছিল, নাকি এই যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে মানুষ, আমরা যাদেরকে আমরা ধরে রাখতে পারছি না? সো এই বিষয়টি কিন্তু আসলেই কোনো ডিসকাশনে আসে নাই, যে প্রায় 14,000 মানুষ মারা গেল সেই একই সময়ে, যে সময় করোনাতে মানুষ মারা গিয়েছিল মাত্র 8,500। আমি মাত্র বলছি শব্দটি, বাট এই যে আত্মহত্যার যে স্ট্যাটিস্টিক্স, তার কাছে 8,500 খুব বেশি না। তাহলে এই সিচুয়েশন, এটি একটি সিচুয়েশনের কথা বললাম। আমরা যদি আরেকটি স্ট্যাটিস্টিক্স দেখি, আরেকটি পরিসংখ্যান দেখি, তাহলে দেখি যে বাংলাদেশে প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাই প্রায় 30 জন মানুষ আত্মহত্যা করে। প্রায় প্রতি 30 জন মানুষ আত্মহত্যা করছে প্রতিদিনই। এবং পুরো বিশ্বে, এই পুরো পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে। প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে। তাহলে এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু আমাদেরকে ভাবায়, আমাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করে যে কি অবস্থার ভিতরে আমরা আছি। এরপর আমরা যদি দেখি শুধুমাত্র ঢাকা সিটিতে আমরা যদি দেখি, বা কিংবা ঢাকাতে যদি আমরা দেখি, প্রতি 37 মিনিটে একটি করে পরিবার ডিভোর্স হয়ে যাচ্ছে, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ থেকে আলাদা হয়ে যাচ্ছে। প্রতি 37 মিনিটে একটি ডিভোর্স সংঘটিত হচ্ছে। তাহলে এই যে স্ট্যাটিস্টিক্সগুলো কিন্তু আমাদেরকে আবারও ভাবাচ্ছে। আমরা আরো একটা স্ট্যাটিস্টিক্স দেখি, আরো একটা চিত্র যদি দেখি, সেটি হচ্ছে বাংলাদেশে প্রায় 2.5 crore মানুষ মেন্টাল হেলথ পেশেন্ট, যেটাকে আমরা বলি মানসিক রোগী বিভিন্নভাবে, কেউ সিভিয়ার, কেউ মডারেট, কেউ একেবারে এন্ট্রি লেভেলের। প্রায় 2.5 crore, তার মানে প্রায় 2.5 কোটি মানুষ এই মেন্টাল হেলথ পেশেন্ট। এর ভিতরে প্রায় 90% পিপল, প্রায় 90% মানুষ কিংবা 90 থেকে 92% মানুষ যারা আউট অফ ট্রিটমেন্ট, অর্থাৎ যারা কখনো ট্রিটমেন্ট নেয় না। শুধুমাত্র 8% 8 থেকে 10% মানুষ যারা মানসিক স্বাস্থ্যের
বিভিন্ন চিকিৎসা নিচ্ছে। তাহলে এই যে চিত্রগুলো আমরা দেখলাম, এই চিত্র থেকে আমরা বলতে পারি যে আমাদের সামনে কিংবা কি ভয়াবহ সিনারিও আমাদের সামনে আছে। যে এটা কি এখন কমে গিয়েছে? না, কোনো অংশে কমে যায় নাই। মানুষের ভিতরে হতাশা বেড়েই চলছে, মানুষের ভিতরে ফ্রাস্ট্রেশন বেড়েই চলছে, মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা বেড়েই চলছে। এখন তাহলে এই যে অস্থিরতা, এই যে ফ্রাস্ট্রেশন, এই যে না পাওয়া, এই যে গ্লানির যে বিষয়গুলো আছে, এগুলো থেকে আসলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, যারা আসলে আত্মহনন করছে, যারা আসলে ফ্রাস্ট্রেশনে আছে, যাদেরকে আসলে ডিভোর্স হচ্ছে, এই অন দ্য আদার সাইড, অপর পক্ষে আরো একটা সিনারিও কিন্তু আছে। কি সিনারিও? সুন্দরের সিনারিও। একটি সুন্দর, একটি পজিটিভিটি, একটি আশাবাদী মানুষের কিন্তু চিত্রটাও আছে। তো সেই জন্য বলা হয়ে থাকে যে লাইফ, এই জীবন, এই জীবন নিয়ে কিছু কথা বলা হয়ে থাকে। কথাগুলো কেমন? কথাগুলো হচ্ছে এরকম: লাইফ ইজ ইজি ফর দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট। জীবন হচ্ছে তার জন্য সহজ যে জীবনকে বুঝে। লাইফ ইজ ডিফিকাল্ট ফর দোজ হু অ্যানালাইজ ইট। জীবন হচ্ছে তার জন্য ডিফিকাল্ট, তার জন্য কঠিন যে এটাকে অ্যানালাইজ করে। কি অ্যানালাইজ করে? জীবনে পাওয়া না পাওয়ার যে ইকুয়েশন, এই ইকুয়েশন নিয়ে যারা অ্যানালাইসিস করে তাদের জন্য লাইফ ডিফিকাল্ট। এরপরে লাইফ ইজ ওর্স ফর দোজ হু ক্রিটিসাইজ ইট। লাইফ ইজ ওর্স ফর দোজ হু ক্রিটিসাইজ ইট। অর্থাৎ জীবনকে নিয়ে যারা ভৎসনা করে, অর্থাৎ আমার দ্বারা কিছু হবে না, আমাকেই কেন সবসময় কষ্ট পেতে হবে, আমি কেন একমাত্র টার্গেটেড হব, কেন আল্লাহ আমাকে এভাবে তৈরি করলো, কেন ওকে এইভাবে তৈরি করলো, কেন আমাকে তৈরি করলো না। অর্থাৎ জীবনকে নিয়ে যে ক্রিটিসিজম করে, যে ক্রিটিসাইজ করে, তার জন্য জীবন ওর্স্ট, খারাপ থেকে খারাপতর। সো এই যদি অবস্থা হয়, তাহলে আপনি আমি কিন্তু বুঝতে পারি যে জীবন এটা হচ্ছে একটা অনুধাবনের বিষয়। এটা হচ্ছে আমি জীবনকে নিয়ে যেভাবে ডিফাইন করছি, যেভাবে আমি সংজ্ঞায়ন করছি, আমার কাছে ঠিক জীবনটা হচ্ছে তেমনই। অর্থাৎ আওয়ার অ্যাটিটিউড ডিফাইন্ড আওয়ার লাইফ। আমাদের অ্যাটিটিউড, আমাদের মনোভাব, আমাদের এই অ্যাটিটিউডটা বলে দেয় যে আমার কাছে জীবন কেমন। আমি যদি জীবনকে খুব সহজভাবে দেখার চেষ্টা করি, যদি আমি জীবনকে বোঝার চেষ্টা করি, তাহলে আমার জন্য জীবন সহজ। আমি জীবনকে যদি খুব বেশি অ্যানালাইসিস করি, পাওয়া না পাওয়ার যে ইকুয়েশন, এক্সপেকটেশন এবং আমাদের অ্যাকচুয়াল যে পারফরমেন্স, এই জায়গায় যদি আমরা খুব বেশি অ্যানালাইসিস করি, তাহলে জীবন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আমার জন্য জীবন তখনই খুব ওর্স হয়ে যাবে, খারাপতর হয়ে যাবে, যখন আমি জীবনকে যখন ভৎসনা করব। সো এই জন্য বলা হয়ে থাকে আওয়ার অ্যাটিটিউড ডিফাইন আওয়ার লাইফ। আমাদের মনোভাব জীবনকে মূলত ডিফাইন করে থাকে। তাহলে জীবনের এই যে ইকুয়েশন, কিংবা জীবনের এই যে চক্র, এই চক্রের পিছনে আমরা কিন্তু একভাবে আবদ্ধ হয়ে আছি। সো তাহলে জীবনকে বোঝার জন্য, জীবনে খুশি থাকার জন্য, কিংবা জীবনকে ইজি বানানোর জন্য আমাদের একটা ডিফেন্স স্কিল থাকা চাই, যেটাকে আমরা বলছি ডিফেন্স স্কিল। সে ডিফেন্স স্কিলটা কেমন? সেই ডিফেন্স স্কিল হচ্ছে হ্যাপিনেস স্কিল। সে ডিফেন্স স্কিল হচ্ছে হ্যাপিনেস ইন্টেলিজেন্স। এই ডিফেন্স স্কিলের নাম হচ্ছে হ্যাপিনেস ইন্টেলিজেন্স। তখন এখন এই হ্যাপিনেস ইন্টেলিজেন্স এটা কিভাবে সংগঠিত হবে, আমরা কিভাবে হ্যাপি থাকতে পারবো, কিংবা এই হ্যাপিনেস ইন্টেলিজেন্স এটা আমরা কিভাবে ধারণ করতে পারবো? আমরা সবাই দুটি সোর্সের দিকে সবাই খুঁজে বেড়াচ্ছি, দুটি সোর্স সবাই আমরা হন্যে হয়ে খুঁজছি, এবং দুটি সোর্সের পিছনে আমরা সবাই দৌড়াচ্ছি। একটি সোর্স বলা হচ্ছে সাকসেস, আর একটি হচ্ছে হ্যাপিনেস। আমরা এই দুটি বিষয়ের জন্য মূলত সবাই আমাদের কর্মজীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, কিংবা আমাদের সামাজিক জীবনে আমরা সবাই হন্যে হয়ে খুঁজছি, হন্য হয়ে দৌড়াচ্ছি। এখন এই সাকসেস এবং হ্যাপিনেস এটা কখনো কখনো একসাথে আসতে পারে, আবার কখনো কখনো এটা আলাদা আলাদা বিষয়। অর্থাৎ অনেকেই লাইফে সাকসেস হয়েছে, দৃশ্যত সাকসেস, যেটাকে আমরা বলে থাকি যে একজন ব্যক্তি এক লেভেল থেকে আরেক লেভেল, তার থেকে আরেক লেভেল, তার থেকে আরেক লেভেল, অর্থাৎ এইভাবে উঠতে উঠতে ব্যক্তির পদসোপানগুলো এমন পর্যায়ে গিয়েছে আমরা দেখেই বলতে পারি যে না,
এই ব্যক্তিটি মনে হয় আসলেই সুখ সাকসেস পেয়েছে। আবার আমরা অন দ্য আদার সাইড আমরা দেখতে পাই কিছু ব্যক্তি তেমন কোনো পাওয়া নাই তার লাইফে, কিন্তু সে হ্যাপি, সে খুশি। তাহলে জীবন যদি এরকম হয়, জীবনের বোধ যদি এরকম হয়, তাহলে সবাই আমরা কিন্তু এই দুটি বিষয়ের উপর আছি। সো কখনো কখনো এই সাকসেস ইকুয়াল টু হ্যাপি কিংবা হ্যাপিনেস, এই ইকুয়েশন কিন্তু নাও মিলতে পারে, এই ইকুয়েশন কিন্তু নাও মিলতে পারে। আবার কখনো কখনো এই সাকসেস ইকুয়াল টু হ্যাপি, এটা কিন্তু মিলে যেতেও পারে। তাহলে কখন মিলবে আসলে সাধারণত সাকসেস ইকুয়াল টু হ্যাপিনেস? কখন মিলে সাধারণত? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যখন ব্যক্তি মোটিভেট ফিল করে, অর্থাৎ ব্যক্তি যখন সাকসেস পাওয়ার জন্য এবং হ্যাপিনেস পাওয়ার জন্য যখন ব্যক্তি মোটিভেটেড হয়, ঠিক তখনই এই সাকসেস এবং হ্যাপিনেস এই দুটার একটা কম্বিনেশন আসে। সো এই জন্য আমরা বলতে পারি যে all of we are looking for sources of happiness and success, and happiness and success comes from our motivation. আমরা মোটিভেশনকে কিভাবে দেখছি?